বিভ্রান্তি তৈরি করে দেশ অশান্ত করার চেষ্টায় স্বার্থান্বেষী বহল গণতন্ত্র রক্ষায় সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। সবার জন্য বাংলাদেশ নির্মাণের ঘোষণা। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে স্বৈরতন্ত্রের পথে হাঁটছে সরকার। চট্টগ্রামে বিভাগীয় সমাবেশে 11 দলের অভিযোগ, প্রয়োজনে আরেকটি গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি। খেলনা থেকে রক্তে মিশছে সীসা, 3 কোটি শিশুর শরীরে মাত্রাতিরিক্ত উপস্থিতি বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। ঝুঁকিতে গর্ভবতী নারীরাও। বাজার নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর তাগিদ। এবং যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা সই আজ। হরমুজ প্রণালী খুলে দেওয়ার আশা ট্রাম্পের। দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, দাবি তেহরানের। চুক্তির অংশ নয় ইসরায়েল। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। মুহূর্তের গোলে নিজেদের বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্টের দেখা পেল কাতার। সুইজারল্যান্ডের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে এশিয়ার দলটা। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার পর যোগ করার সময়ে গোল করে কাতারকে ড্র এনে দেন বোয়ালেম খাওমি। সুইসদের হয়ে ম্যাচের বাকি গোলটা করেন ব্রেল অ্যাম্বোলা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় থেকে মাত্র 2 মিনিট দূরে ছিল সুইজারল্যান্ড। তবে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়ায় তাদের ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। ফেব্রুয়ারির তকমা নিয়ে মাঠে নামা সুইসরা শেষ পর্যন্ত আর জয় নিয়ে ফিরতে পারেনি। 1-0 গোলে পিছিয়ে থাকা কাতারকে দারুণ এক অ্যাক্রোবেটিক গোলে শেষ মুহূর্তে ম্যাচে ফেরান বোয়ালেম খাওখি। 2022 বিশ্বকাপে কোনো ম্যাচ না জেতা স্বাগতিক কাতার 2026-এ এসেই তুলে নেয় নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ইউরোপের পাওয়ার হাউস সুইজারল্যান্ডের। বল দখল থেকে আক্রমণ, সব জায়গায় প্রতিপক্ষকে এক প্রকার কোণঠাসা করে রাখে সুইসরা। প্রথমার্ধে প্রতিপক্ষের জালে মোট 4টি অন টার্গেট শট রাখে সুইজারল্যান্ড। তবে রুবেন ভার্গাস, ব্রেল অ্যাম্বুলোদের সব আক্রমণ এক হাতেই রুখে দেন কাতারি গোলরক্ষক আবু নাডা। গোল পেতে সুইজারল্যান্ডের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের 17 মিনিট পর্যন্ত। দুর্দান্ত পারফর্ম করা গোলরক্ষক আবু নাডাই পেনাল্টি উপহার দেন প্রতিপক্ষকে। সেখান থেকে গোল করে লিড এনে দেন ব্রেল অ্যাম্বোলো। প্রথমার্ধের যোগ করার সময়ে স্কোর লাইন হতে পারত 2-0, তবে গোল লাইন ক্লিয়ার করে সেই দফায় দ্য মেরুনদের রক্ষা করেন আল ওই। প্রথমার্ধে আর জালের দেখা পায়নি সুইসরা। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরোপের এই দলটি। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে চাপে রাখে সুইজারল্যান্ড, তবে কিছুতেই কাতারের রক্ষণ ভাঙতে পারেনি গ্র্যান্ড জাকারা। অন্যদিকে ম্যাচে ফিরতে মরিয়া কাতার খেলে অল আউট ফুটবল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সুইসের ডিফেন্স ফাঁকি দিয়ে হোমাম এলেমিনের ক্রস, সেখান থেকে দুর্দান্ত এক গোল করে কাতারকে ঐতিহাসিক ড্র এনে দেয় বোয়ালেম খাওখি। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ব্রাজিল মরক্কো ম্যাচে হাড্ডাহাড্ডির লড়াই, 1-1 গোলে খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। বিশ্বকাপ উন্মাদনার খবর জানবো। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আদনান তুর্য, যাব তার কাছে। কিন্তু এখন পর্যন্ত কমেনি, ভোর হয়ে গেছে। আমি এই মুহূর্তে আছি টিএসসির প্রান্তরে, যেখানে গত দেখানো যে উত্তেজনার মতো হেভি কিন্তু আজই ভোর 4টার সময় শুরু হয়েছিল ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ, এবং আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখনো ভিড়। সেই ভিড় কিন্তু আরো বেশি ছিল। এখন এর মধ্যে ব্যাপক উত্তেজনা ছিল, বাট খেলার আর মাত্র 4 মিনিট বাকি আছে। স্কোর লাইন এখনো 0-0 রয়েছে। সেদিক থেকে ব্রাজিল ফ্যানরা একটু হতাশাই বলা যায়। তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে, পতাকা শোডাউন দিয়ে, বাইকের শোডাউন দিয়ে কিন্তু ব্যাপক আগ্রহ নিয়ে টিএসসি তে এসেছিলেন। সবাই তাদের হেক্সা মিশন জয়ের স্বপ্ন নিয়ে কিন্তু এই স্থানে তারা বিশ্বকাপের উন্মাদনায় ছিলেন। তবে মরক্কো বেশ ভালো করেছে, এবং প্রতিটি বারে আপনাদের কথা বলেছিলাম টিএসসি তে কিন্তু শুধুমাত্র ব্রাজিল ফ্যানরা নয়, অন্যান্য অনেক দলেরই সমর্থকরা রয়েছেন। বিশেষ করে আর্জেন্টাইন সমর্থকরা কিন্তু এই পুরো ম্যাচ জুড়েই ব্রাজিল ফ্যানদের সাথে ছিলেন। এক ধরনের বাদ বিতণ্ডা কিন্তু বেশ সুন্দরভাবে তাদের মধ্যে দিয়ে গিয়েছে। ব্রাজিল নাকি আর্জেন্টিনা 7 আপ নাকি 3 পিস, এই ধরনের বিভিন্ন বাদ বিতণ্ডা স্লোগানের মধ্যে দিয়ে কিন্তু পুরো টিএসসি সারা রাত ধরে মুখরিত ছিল। খেলার মধ্যে 2 মিনিট বাকি। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ব্রাজিল অথবা মরক্কোর প্রত্যেকটি আসলে ভালো গোল বা একটি ভালো খেলাতেই কিন্তু
দর্শকরা করতালি দিচ্ছে, সবাই বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছেন। আমরা দেখতে পেয়েছি টিএসসির গাছের উঠেও কিন্তু আসলে দর্শকরা তাদের খেলা দেখছে, বিভিন্ন দেয়ালের উপরে উঠে কিন্তু বিপজ্জনক ফুটবল খেলা দেখছেন। এ থেকে প্রমাণিত হয়েছে বাংলাদেশে আসলে ফুটবল প্রেম কতটা, বাংলাদেশ আসলে ব্রাজিল আর্জেন্টিনা এই ধরনের দেশের খেলার প্রতি কি ধরনের ভালোবাসা তাদের রয়েছে। সারা রাত ধরে এখানে নিরাপত্তা পরিস্থিতিও বেশ ছিল, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে দেখিনি। বেশ কিছু উত্তেজিত ডাক বিতণ্ডাই শুনেছি আমরা, শুধু স্লোগানই আমরা শুনেছি। মোটামুটি এই পর্যন্তই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খেলা এখনো প্রায় 1 মিনিটের মতো বাকি আছে এবং মানুষও কিন্তু এখন পর্যন্ত বেশ ভিড়। দর্শক, আমাদের টিএসসিতে যে খেলা চলছে সেখানে কিন্তু কিছুটা স্লো হওয়ার কারণে কিন্তু দর্শকরা এখনো এই জায়গার খেলা এখন পর্যন্ত শেষ হচ্ছে না। আসল খেলা শেষ হয়ে গেল, মানুষরা কিন্তু এখন একটু অপেক্ষা করছে। তারা কিন্তু এখন আমরা হালকা এই যে ভিড়টা খেলে কিন্তু মানুষজন ছেড়ে যাচ্ছে, কিছু হতাশা তাদের মধ্যে আসলে দেখা যাচ্ছে। ব্রাজিল এবং মরক্কোর খেলা জুড়ে যে ধরনের উত্তেজনা ছিল, সেই উত্তেজনা কিন্তু এখনো আছে দর্শকদের মধ্যে। তবে ব্রাজিল দর্শকদের সেই হেডফোন যাওয়ার গল্প, সবাই কিন্তু আমাদেরকে এখনো বলছেন যে সমস্যা নেই, তারা ব্রাজিলের সাথে রয়েছে, ব্রাজিলের খেলার সাথে তারা ড্র হয়েছে তো কি হয়েছে, তারা ব্রাজিলকে ভুলে যাবেন না। দর্শক, এখন কিন্তু দেখতে পাচ্ছেন খেলা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু হচ্ছে এই যে পুরো টিএসসি জুড়ে যে মানুষজনের ভিড় ছিল, সেই ভিড় কিন্তু ধীরে ধীরে আসলে টিএসসি থেকে বের হচ্ছে এবং বেশ বড় একটা অনুষ্ঠান কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবার মাঝখানে। দর্শক, প্রায় সব রাত 1টা থেকে কিন্তু খেলা চলছিল। প্রথমে সুইজারল্যান্ড এবং কাতার, এরপর ব্রাজিল এবং মরক্কোর খেলা। সারা রাত জুড়ে টিএসসির যে বিশ্বকাপ উন্মাদনা টিএসসি দেখেছে, তার ফলে আসলে বোঝা যাচ্ছে বাংলাদেশের ফুটবল প্রেম আসলে কতটুকু। নিজেরা ভালো জাতীয় ফুটবল দল আমরা খেলতে না পারলেও ফুটবলের প্রতি প্রেম ভালোবাসা কিন্তু সবারই রয়েছে, তা কিন্তু টিএসসিতে এই জনসংখ্যা দেখে আপনারা বুঝতে পারবেন। পুরো টিএসসি জুড়ে শুধুমাত্র আসলে উত্তেজনা বা স্লোগানই ছিল না, প্রতিটা মুহূর্ত ধরে আসলে ব্রাজিলের ট্যাকটিক, মরক্কোর ট্যাকটিক, এগুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে আলোচনা হয়েছে। দর্শক, এছাড়াও জানেন যে রিয়াল মাদ্রিদের একটি ফ্যান বেস কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। তো আজকের খেলায় ব্রাজিল এবং মরক্কো দুই দলেরই কিন্তু আসলে রিয়াল মাদ্রিদে খেলে এমন প্লেয়াররা ছিলেন, তাদের প্রতি সবারই এক ধরনের ভালোবাসা ছিল। আমরা দেখতে পেয়েছি ব্রাহিম দিয়াজ বা হাকিমি, যারা ইউরোপের অন্যান্য দলে খেলেন, তাদের খেলা দেখতেও আসলে এই জায়গায় দর্শকরা হাজির হয়েছিলেন। শুধুমাত্র ব্রাজিল বা মরক্কোর সাপোর্টাররা ছিলেন না, ফুটবল প্রেমী যারা ছিলেন তারাও কিন্তু এই জায়গায় এসে উপস্থিত হয়েছিলেন। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকার বাইরে থেকেও বিভিন্ন মানুষরা তাদের পরিবার স্বজন বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এখানে খেলা দেখতে এসেছেন। দর্শক, আমাদের পুরো বিশ্বকাপই কিন্তু সময় টিভির পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং আমরা কিন্তু নিয়মিত সংবাদও পরিবেশনা করে যাচ্ছি। টিএসসিতে যেমন খেলার আয়োজন হয়েছে, আমরা জানতে পেরেছি মহসিন হলের মাঠ, কুলার রোড, এরকম কিছু কিছু স্থানেও কিন্তু ছোট ছোট করে খেলা দেখার আয়োজন করা হয়েছে। সেই প্রত্যেকটি স্থানে আমরা আসলে অনেক ভিড়, অনেক জনসমুদ্র আমরা দেখতে পেয়েছি। শুধুমাত্র দর্শকদের ভিড়ে যে টিএসসি টইটুম্বর হয়েছিল, তাদেরকে সেবা দিতেও কিন্তু বিভিন্ন খাবারের দোকান, খাবার পানীয় আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং প্রতিটি মুহূর্ততেই আসলে তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে যেই খেলা দেখার জায়গাটি তৈরি হয়েছে, যে লিড স্ক্রিনটি তৈরি হয়েছে, তার নিয়ন্ত্রণও কিন্তু বেশ ভালো মতো করার চেষ্টা করেছেন আয়োজকরা, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে এবং নিয়মিত দর্শকদেরকে এক ধরনের অনুপ্রেরণা দেওয়ার যে বিষয়টি, তাও কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা গেছে। যখনই কোনো বিরতি হয়েছে তখনই কিন্তু তারা বিভিন্ন ওয়ার্ল্ড কাপের থিম আসলে বাজিয়ে, বিভিন্ন ওয়ার্ল্ড কাপের থিম ছেড়ে কিন্তু আসলে দর্শকদের অনুপ্রাণিত করার এক ধরনের চেষ্টা করেছেন। দর্শক, খেলা শেষ হয়ে গেছে, ব্রাজিল এবং মরক্কোর এক ম্যাচে ড্র হয়েছে, কিন্তু মানুষজনের ভিড় উদ্দীপনা কিন্তু এখনো কমেনি। সারা রাত ধরে আসলে যে উত্তেজনা উদ্দীপনা ছিল, তা শেষ হতে আরো সময় লাগবে বলে আমি মনে করছি। এই ছিল টিএসসি থেকে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য।
সহকর্মী আদনান তুর্য আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে, জানাচ্ছিলেন মরক্কো এবং ব্রাজিলের যে খেলাটি অনুষ্ঠিত হলো তার সবশেষ খবর। 1-1 ড্র হয়েছে ম্যাচটি। এবার দেশের খবর জানাবো। বিভ্রান্তি ছড়িয়ে দেশ অশান্ত করার ষড়যন্ত্র করছে স্বার্থান্বেষী মহল, এমন মন্তব্য করে গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের চকরিয়ায় জনসমাবেশে তারেক রহমান আরও বলেন, যারা গণমুখী বাজেটের সমালোচনা করছে তারা জনগণের বন্ধু নয়। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিন জানাচ্ছেন বিস্তারিত। দিন গড়িয়ে রাত, কর্মব্যস্ত একটি দিন। কক্সবাজারের একদিনের সফরে এসে নির্বাচনী প্রতিশ্রুতি ও নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই বিকেল 4টার সমাবেশে আসতে সময় লেগে যায় সন্ধ্যা 7:30। এ সময় দীর্ঘক্ষণ অপেক্ষারত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। সহধর্মিণীকে সঙ্গে নিয়ে জনতার অভ্যর্থনার জবাবও দেন সরকার প্রধান। বক্তব্যের শুরুতেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কর্মযজ্ঞ তুলে ধরেন প্রধানমন্ত্রী। চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত 2 লেনের রাস্তা 4 থেকে 6 লেন করার ঘোষণাও দেন তারেক রহমান। সদ্য পেশ করা 2026-27 অর্থ বছরের বাজেটে জনগণের স্বস্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যারা এই বাজেট নিয়ে বিরোধিতা করছে তারা জনগণকে বিভ্রান্ত করছে। বিএনপি সরকার এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না মানব না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না মানব না করছে? এরা তো জনগণের বন্ধু না। এরা কি জনগণের বন্ধু? নির্বাচনের আগে জান্নাতের টিকিট বিক্রি করা একটি দল অতীতের মতো দেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে মন্তব্য করে সরকার প্রধান সবাইকে চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। স্বার্থন্বেষী একটি মহল আবার বিভ্রান্তমূলক কথা বলে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে। আমাদের কাছে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে যে কোনোভাবেই যেন বাংলাদেশে আর গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আর কেউ ছিনিয়ে নিতে না পারে। পরে জনগণকে দেশের ভাগ্য উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে নতুন স্লোগান রচিত করেন সরকার প্রধান। বলেন, জনগণের স্বার্থ ও ভাগ্য উন্নয়ন করাই তার মূল পরিকল্পনা। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশের নারীদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই। আমরা বাংলাদেশের কৃষক ভাইদের ভাগ্যের পরিবর্তন করতে চাই। সেই জন্যই আমি বলছি, করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কক্সবাজার। জনগণকে স্বস্তি দিতে 7টি পণ্যের ট্যাক্স বাতিল করায় এবার বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি। মানুষের পাশে থাকা নয়, জনগণকে বিভ্রান্ত করায় বাজেট নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্য। কক্সবাজারে পাতলিখাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে পথসভায় কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে চকরিয়ায় সংরক্ষিত বনে গাছের চারা লাগিয়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কক্সবাজার থেকে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। 5 বছরে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়ার মালমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। বক্তব্যে আগামী প্রজন্মকে দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে সবাইকে অন্তত একটি গাছের চারা রোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। এর আগে সস্ত্রীক ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শন বইয়ে স্বাক্ষরের পাশাপাশি মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন তিনি। পরে পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি সবসময় দেশের মানুষের স্বার্থে কাজ করে। এর আগে সকালে আকাশপথে সস্ত্রীক পর্যটন নগরীতে আসেন প্রধানমন্ত্রী। শুরুতে প্রায় 50 বছর আগে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলিখাল পুনর্খনন কাজ উদ্বোধন করেন তিনি। এরপর পাশেই পথসভায় যোগ দেন সরকার প্রধান। বলেন, 7টি পণ্যের কর বাতিল করায় অন্যবারের মতো এবার বাজেটের পর বাড়েনি নিত্যপণ্যের দাম। প্রতিবার বাজেটের সময়
নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি, কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। পেছনে বিস্তৃত ফসলি জমি, আর এই ফসলি জমির মালিক কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কক্সবাজারের এই পাতুলি খাল খনন করেছিলেন। 50 বছর পর তারই ছেলে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান আজ এই পাতুলি খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করলেন। তিনি বললেন, সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল প্রত্যেকটি তারা বাস্তবায়ন করতে চান, একই সঙ্গে জনগণের মুখে হাসি ফুটিয়ে সুবিধাভোগী হিসাবে প্রত্যেকটি মানুষকে সরকারের উন্নয়ন এবং পদক্ষেপে সামিল করতে চান তারা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদলের সদস্য মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী। পরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কক্সবাজার। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে স্বৈরতন্ত্রের পথে হাঁটছে সরকার। চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে অভিযোগ করে প্রয়োজনে আরেকটি গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন 11 দলের শীর্ষ নেতারা। এ সময় পুশিন সহ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তারা। কানায় কানায় পূর্ণ চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দান মঞ্চে উঠে হাজারো নেতাকর্মীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিরোধীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু দাবিতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে যোগ দেন অন্যান্য শরিক দলের নেতারাও। পুশিন চেষ্টা সহ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। জি হুজুর করে সরকার চলে না, আর আপনার জায়গায় অন্য কেউ প্রক্সি দেবে, এটাও ঠিক না। আমরা আমাদের সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠা দেখতে চাই। বিজেপি বাহিনীকে বলবো, বাংলার মানুষ তোমাদের সাথে আছে। বীর বিক্রমে আমার বাংলার প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতাকে তোমরা রক্ষা করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন জোটের শীর্ষ 2 নেতা। অভিযোগ করেন, জনরায় না মেনে স্বৈরতন্ত্রের পথে হাঁটছে সরকার। বাংলাদেশের উন্নয়ন করতে হলে আগে আপনাকে গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার করতে হবে। এই যে পুলিশ সংস্কার হয়নি, জনগণের উপরে আবারও জুলুম নির্যাতন নেমে এসেছে, সরকার আবারও পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। যদি গণভোটের রায় মেনে নেওয়া হতো, আজকের এই বিভাগীয় সমাবেশের প্রয়োজন হতো না। আপনারাই বাধ্য করেছেন। সংসদে আমরা এই দাবি উত্থাপন করেছিলাম, আলোচনা হয়েছে, আপনারা ফেলে দিয়েছেন। 20 জুন খুলনায় পরবর্তী বিভাগীয় সমাবেশ করবে 11 দল। আমরা এখন জনগণের সংসদে চলে যাচ্ছি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে গত 17 বছরে কৃষি উন্নয়নে কাজ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকার মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করবে। এ সময় ফ্যামিলি কার্ড সহ বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেড জাহিদ হোসেন জানান, আগামী অর্থবছরে 40,20,000 পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনবে সরকার। সামনে 1 জুলাই থেকে প্রায় 40,20,000 মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। অন্যদিকে কৃষক কার্ড, সেটাও কিন্তু জুলাই থেকে আবার ব্যাপক আকারে শুরু হবে। এই যে একটা ব্যুরোক্রেটিক সমস্ত ঘটনা তৈরি করা হয়েছে গত 15-16 বছরে, এগুলো বাংলাদেশের মূল জায়গাটাকে আপনার বিনষ্ট করে দিয়েছে একদম। আমরা এগুলো পরিবর্তন করতে চাই। আমাদের নেতা, আমাদের তারেক রহমান সাহেব, তিনি কাজে হাত দিয়েছেন। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, যুগান্তকারী পদক্ষেপ তিনি নিয়েছেন। ভোরের সময় আরও থাকছে, সংকটেও চট্টগ্রাম বন্দরের রেকর্ড, 11 মাসে 32,20,000 কন্টেইনার হ্যান্ডলিং, 9,95,00,000 টন কার্গো খালাস প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষমতা বাড়ানোর পর আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ এড়াতে আত্মগোপন, অপহরণ নাটক করেও পার পেলেন না শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান।
কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণীর করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জিসানের 2 সহযোগী। এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার গল্প। গত 11 জুন রাত 8:30টায় দাউদকান্দি বাজার এলাকা থেকে নিখোঁজ হন শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান। এমন অভিযোগ নিয়ে থানায় জিডি করা হয়। শিবিরের নেতাকে গুম করা হয়েছে এমন অভিযোগ তুলে কুমিল্লায় মিছিল করে তার রাজনৈতিক সতীর্থরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে উদ্ধারে মাঠে নামে জেলা পুলিশের একাধিক টিম। পরে লাকসাম থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পুলিশের তদন্তে বেরিয়ে আসে নানা তথ্য। পুলিশ বলছে প্রায় 5 থেকে 6 মাস আগে ফেসবুকের মাধ্যমে এক তরুণীর সঙ্গে জিসানের পরিচয় থেকে বন্ধুত্ব। গত 20 মে দাউদকান্দি এলাকায় ভাড়া বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে জিসান। যারা পুলিশের দাবি, এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাতের জন্য চাপ সৃষ্টি করেন জিসান। বিয়ে না করলে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় গর্ভপাতের ওষুধও সেবন করানো হয়। জিসান যিনি নিখোঁজ ছিলেন তার ভাড়ার বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে এবং মেয়েটি ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই জিসান মিয়া প্রধান মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এরপর বিয়ের জন্য চাপ দিলে গত 12 জুন সম্মতি দেন জিসান। তবে তার আগের রাতেই আত্মগোপনে যান তিনি। পরে ঘনিষ্ঠজনদের মাধ্যমে দাউদকান্দি থানায় নিখোঁজে জিডি করা হয়। বিয়ে করার তারিখ ছিল, কিন্তু বিয়ে না করে সে আত্মগোপনে চলে যায়। কারণ 11 তারিখ রাত 8টার পর যে বিয়ে করবে এই কথাবার্তা হয়, এটা আমরা মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে অনেকগুলো মেসেজ আছে, আমরা পেয়েছি মেয়েটির মোবাইল থেকে। এইদিকে ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে দাউদকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। জিসান হাসপাতালে ভর্তি থাকলেও মামলার অপর 2 আসামি ঘটনায় জিসানের সম্পৃক্ততার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। এইদিকে তরুণীকে ধর্ষণ ও ব্রণ হত্যা চেষ্টার ঘটনায় জিসানের বিচারের দাবিতে মিছিল করেছে দাউদকান্দি উপজেলা ছাত্রদল। জিসানের দৃষ্টান্তমূলক শাস্তিও চান তারা। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র শিবির প্রোপাগান্ডা ছড়িয়ে ছাত্রলীগকে সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ তুলেছে ছাত্রদল। শনিবার রাতে জামাত শিবির নেতাকর্মীদের ধর্ষণ ও নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল করেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা। পরে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের হল দখল করে আবার ছাত্রলীগের মতো রাজনীতি ফিরিয়ে এনেছে শিবির। এ সময় জামাত শিবিরকে বট আইডি থেকে প্রোপাগান্ডা না ছড়ানোর আহ্বান জানান ছাত্রদল নেতারা। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। আইডি দেখানো সহ শতাধিক মানুষ ক্রিকেটার নাইম হাসানের পরিচয় দেওয়ার পরও তাকে হেনস্থা করে পুলিশ। মারধর ও হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবি। অভিযুক্ত এসআই কনস্টেবলকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সিএমপি কমিশনার। এ ঘটনায় নাইমের পরিবারের করা মামলায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহরে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান, কিন্তু লোকাল বয়কে নিজ শহরে পড়তে হলো চরম হেনস্থার মুখে। স্পিনার নাইম হাসানের দাবি, শুক্রবার রাত 12টার দিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে তাকে বহনকারী অটোরিকশা থামায় পুলিশ ও সাদা পোশাকে থাকা কয়েকজন। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়, আঘাত করা হয় নির্মমভাবে। থানায় নেওয়ার পরও পড়তে হয় চরম হেনস্থার মুখে। 3 জির ভিতর তুলতে চাইছে, তাই জন্য আমি অনেক ভয় পেয়ে গেছিলাম পুলিশটা। তো ওই জায়গায় ওই ভাইয়াদের যারা ছিল তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস, কারণ আমার জন্য ওরা রাত্রে 1টা বাজে, আসলে মানুষ থাকা খুবই চান্স কম, কিন্তু ওখানে ছিল। ওরা আবার ওই লালখান বাজার থেকে কুলসি থানায় গেছে। এ ঘটনায় 3 জনকে আসামি করে খুলশী থানায় মামলা করেছে নাইমের পরিবার। নাইমের পাশে থাকার আশ্বাস ক্রিকেটারদের সংগঠন কোয়াবেরও। পুলিশ বলতে যাচ্ছে একটা ইনফরমেশন ওনার কাছে আছে, ও বলছে সমস্যা নাই, আপনি আমার চেক করেন। পুলিশে ওনার ওই গলা চিপে ধরছে, গলা চিপে সিএনজিতে ঢুকাবার চেষ্টা করছে। ডিউটি পুলিশের সামনে আর একটা আননোন পার্সন ওর গায়ে হাত দিছে। ও নাইম বলছে যে আমি পাসপোর্ট দেখাচ্ছি, বিসিবি কার্ড দেখাচ্ছি, ও আমার গাড়ি ধরে গাড়িতে ট্যাক্সিতে উঠাইতে চাইছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যখন এই ঘটনা ঘটেছে, আমি মনে করি এটা সুষ্ঠু বিচার হওয়া
খুবই দরকার। ঘটনার পর নাইম ও পরিবারের সঙ্গে দেখা করেন পুলিশ কমিশনার। এরই মধ্যে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের পর এবার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে, গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। কেউ কেউ আনপ্রফেশনাল আচরণ করে, যারাই এরকম আনপ্রফেশনাল আচরণ করবে তাদের বিরুদ্ধে পুলিশ কারো ব্যক্তিগত দায় পুলিশ ডিপার্টমেন্ট বহন করবে না, তাকে নিজেকেই বহন করতে হবে। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবি। প্রশাসন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন সভাপতি তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অনেক ক্রিকেটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। শিশুর কান্না থামাতে হাতে দেয়া হয় খেলনা, সেটা কতটা নিরাপদ? খেলনার রঙে থাকা সীসা মুখ হয়ে মিশছে শিশুর রক্তে, এমন ভয়াবহ তথ্য দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো। আইসিডিডিআরবির আরেক গবেষণা বলছে, দেশে 6 বছরের কম বয়সী প্রায় 3.5 কোটি শিশুর শরীরে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। রঙিন খেলনায় মগ্ন শিশুরা, কেউ খেলছে, কেউ খেলনার অংশ মুখে দিচ্ছে, অথচ যে খেলনা আনন্দ দেওয়ার কথা সেটিই হয়ে উঠছে বিষের উৎস। খেলনার রঙে থাকা সীসা হাত গড়িয়ে মুখ হয়ে মিশছে শিশুর রক্তে। কিন্তু শিশুদের জন্য ভয়াবহ এই স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে কতটা জানেন অভিভাবকরা? এই যে বিষাক্ত পদার্থগুলো যে দিচ্ছে, এগুলো সবাইকে জানানো দরকার। বাচ্চারা অনেক ক্ষতি হতেছে। এসব খেলনা তো আমি ওদের সাথে খেলি, তো আমার তো ক্ষতি হতে পারে। তো বাচ্চারা এই যে মুখে নিচ্ছে, যতবার আমি নিষেধ করবো আরো বেশি মুখে নিবে, এটাই স্বাভাবিক। তো আমাদের উচিত ওই দিক থেকে সচেতন হওয়া, যেন ওই ক্ষতিকর পদার্থ যেন খেলনায় না থাকে। গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো বলছে, কিছু রঙে পাওয়া গেছে নিরাপদ সীমার চেয়ে 1000 গুণেরও বেশি সীসা, যা ব্যবহার হয় শিশুদের খেলনা ও গৃহস্থালী রঙে। দেশে 6 বছরের নিচে প্রায় 3.5 কোটি বেশি শিশুর রক্তে পাওয়া যাচ্ছে বিষাক্ত ধাতু সীসা, যার অন্যতম কারণ বাচ্চাদের এসব নিম্নমানের খেলনা। যেখানে আন্তর্জাতিক মানদণ্ড 90 ppm, সেখানে বেশ কিছু খেলনায় পাওয়া যাচ্ছে 1 লক্ষ ppm-এরও বেশি। গবেষণা সংস্থা এসডো বলছে, শুধু শিশুরাই নয়, ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী নারীরাও। জরিপে দেখা গেছে প্রায় 8% অন্তঃসত্ত্বা নারীর রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার ওপরে। খেলনায় অতিরিক্ত মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে। কালারফুল যেগুলো বেশি, লাল, হলুদ, সবুজ, এগুলোর মধ্যে বেশি সাদাতেও পাওয়া গেছে। বাংলাদেশের শিশুরা 3 কোটির উপরে রক্তে তাদের সীসার অতিরিক্ত মাত্রা পাওয়া গেছে। সীসা আমাদের শিশু, আমাদের বয়স্ক, আমাদের গর্ভবতী নারী, তাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছে, এবং ক্ষতিগ্রস্তটার লেভেলটা এমন যে যেটা আসলে রিকভার করা যায় না। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2025 সালের জরিপ বলছে, দেশে 6 বছরের কম বয়সী শিশুর প্রায় 38% রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার উপরে। সংখ্যার হিসাবে যা প্রায় 3.5 কোটি শিশু। আইসিডিডিআরবির গবেষণায় ঢাকার 68% শিশুর রক্তেও মিলেছে বিপজ্জনক মাত্রার সীসা। সারা দেশে লেডের অবস্থা আসলে খুবই ভয়াবহ। তার ভিতরে হচ্ছে ঢাকা সিটির মধ্যে যারা বসবাস করি তাদের অবস্থা হচ্ছে সবচাইতে খারাপ। তো ইমিডিয়েটলি আমাদের হচ্ছে যে সীসা থেকে শিশুদের রক্ষা করতে হলে এক্সপোজার সোর্সগুলো বন্ধ করতে হবে। এর কোনো অল্টারনেটিভ আসলে আমাদের নাই। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সীসা দূষণের কারণে বাংলাদেশের শিশুদের প্রায় 2 কোটি আইকিউ পয়েন্ট হারিয়েছে। 20 মিলিয়ন আইকিউ পয়েন্ট লস হয়ে গেছে শিশুদের মধ্যে। বাংলাদেশ সরকার অ্যানুয়ালি 6 থেকে 9% জিডিপি লসের শিকার হচ্ছে। তো এটা শুধুমাত্র যে একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস বা হেলথ ক্রাইসিস সেটা না, এটা কিন্তু একটা ওভারঅল দেশের যে জাতীয় যে উন্নয়ন সেখানেও কিন্তু ইম্প্যাক্ট ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের খেলনা ও পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং কঠোর নজরদারি ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। লাইসেন্স বাতিলের পর বন্ধ রয়েছে আদ্দিনের বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম। এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন প্রায় 200 রোগী। আইসিইউ সহ বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 250 রোগী। এদিকে লাইসেন্স বাতিলের বিরুদ্ধে কাল আপিল করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাত দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন 200 রোগী, আর চিকিৎসাধীন আছেন প্রায় 250 জন। অর্ধশতাধিক রোগী আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ সহ হাসপাতালটির বিভিন্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের অন্যত্র সরিয়ে নেয়ার ক্ষেত্রে শারীরিক অবস্থার অবনতি সহ নানা জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন স্বজনরা। আমরা এখানে অল্প টাকার মাধ্যমে যেই চিকিৎসা সেবাটা পাচ্ছি, এটা অন্য কোনো জায়গায় পাবো না। হাসপাতাল বন্ধ, এখন কি করবো সেটা তো বুঝতেছে না। অন্য হাসপাতালে হয়তো যাইতে হবে, গিয়া পরীক্ষা রিপোর্ট দেখায় আবার নতুন করে পরীক্ষা করে রোগী তো সুস্থ করতে হবে নাকি। আমি এনআইসিউতে যে ট্রিটমেন্টটা এখন পাচ্ছি, বাচ্চা যে ক্রিটিক্যাল যে সাপোর্টটা পাচ্ছে, আমি আরেকটা হসপিটালে যদি আমি এখন নিয়েও যাই, এই যে একটা ট্রানজ্যাকশন পিরিয়ড, এই সময়টার মধ্যে আমি এই সাপোর্টটা পাবো না। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার আপিল করবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গত 27 মে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। অপরাধ ঢাকতে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আদ্দিন হাসপাতালের কর্তৃপক্ষ। এতে কোনো কাজ হয়নি, লাইসেন্স বাতিলই করা হয়েছে। শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া, কোনো টাকার প্রতি লোভ হয় নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়েছি। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। এই একটা পানিশমেন্টে সারা বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলি ঠিক হয়ে যাবে। হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 5 জন। হাসপাতালে ভর্তি 796 জন। তারপরও হাম ওয়ার্ডে কারো মুখে নেই মাস্ক, নেই সচেতনতার বালাই। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। হামে আক্রান্ত 7 মাস বয়সী শিশু সামিউল, তার নিষ্পাপ মুখে এখন কেবলই ক্লান্তির ছাপ। সিরাজগঞ্জ থেকে আসা মা শ্যামলী আক্তার 1.5 মাস ধরে ঘুরছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। সামিউলের মতো এমন অসংখ্য শিশু এখন হামসহ নানা জটিল রোগে আক্রান্ত। বাইরে থেকে বের হয়েছি 1.5 মাস ধরে। সিরাজগঞ্জ হসপিটালে আসছিলাম 7 দিন, ওর থেকে যে মেডিকেলে বগুড়া আসছিলাম 1 মাস, ওখান থেকে এটি এসেছে 9 দিন ধরে। আমরা 10 দিন ধরে এখানে আছি। প্রথমে হাম হয়েছিল, নিউমোনিয়া হয়েছিল, এখন আস্তে আস্তে সুস্থ। হামের অনেক সিনড্রোম দেখা গেছিল, তখন আমরা এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আজকে 12 দিন যাবত এখানে আছি, আলহামদুলিল্লাহ এখন সুস্থ। ওরা অনেকে কিন্তু জানে না হামটা কি, হয়তো ভাবে যে ঘামাচি হয়েছে, একটু পাউডার দিয়ে রেখে দেয়। টিকা কার্যক্রমের পর হাম পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি চিকিৎসকের। তবে হামের নিরাময় হলেও অন্যান্য জটিলতায় হাসপাতালে থাকতে হচ্ছে অনেককেই। হামের প্রাদুর্ভাব অনেকটাই কমে গেছে। নতুনভাবে আক্রান্ত হয়ে হাম আমরা খুবই কমই পাচ্ছি। এটা আমরা বলতে পারি টিকার সুফল। পুরনো যেগুলি আছে এর মধ্যে যাদের কমপ্লিকেশন ডেভেলপ করছে, স্পেশাল নিউমোনিয়া, সেই বাচ্চাগুলো কিন্তু এখনও অনেক বাচ্চা ভর্তি আছে। ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু সে ভালো না, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। নিজের ইমিউনিটিতে ফিরে আসতে 4 সপ্তাহ লেগে যায়, 4 থেকে 6 সপ্তাহ। এই সময়টা আমি মনে করি আইসোলেশন থাকা ভালো। চিকিৎসক বলছেন, শুধু টিকা দিলেই হবে না, দরকার সচেতনতা বৃদ্ধি। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। আয়তন বাড়লেও সিসিটিভি ক্যামেরার বাইরে সিলেট নগরীর 15টি ওয়ার্ড কাজে আসছে না। পুরনোগুলোও বাড়ছে অপরাধ। গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুত স্থাপনের ঘোষণা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। প্রস্তাবিত বাজেটে এভিয়েশন ও পর্যটন মন্ত্রণালয়ের বরাদ্দ 1884 কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় 571 কোটি টাকা কম। খাত সংশ্লিষ্টরা বলছেন, এভিয়েশন খাতের উন্নয়নে এই বরাদ্দ বাস্তবমুখী নয়। এতে পর্যটন নিয়ে কার্যকর পরিকল্পনা না থাকার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে নানা মহলে চলছে বিশ্লেষণ। বিভিন্ন খাতের উন্নয়নে জোর দিয়ে বরাদ্দ বাড়িয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী 8 বছর অর্থাৎ 2034 সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। বাজেট বক্তব্যে এমন তথ্যই জানিয়েছেন অর্থমন্ত্রী। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে উন্নীত করা উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় এয়ার কানেক্টিভিটি গ্রিড গড়ে তোলা,
ঢাকা, চট্টগ্রাম, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে লজিস্টিক্স ও যাত্রী হাবে উন্নীত করুন। তবে প্রস্তাবিত বাজেটে এভিয়েশন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছেন খাত সংশ্লিষ্টরা। চলমান অর্থবছরের সংশোধিত বাজেট থেকে মাত্র 584 কোটি টাকা বাড়িয়ে 1884 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে, যা চলতি অর্থবছরের বরাদ্দকৃত টাকার চেয়ে 571 কোটি টাকা কম। ক্রমান্বয়ে প্রতি বছর এ খাতের বরাদ্দ কমছে, যা পর্যটন খাতকে সংকটে ফেলবে বলে মত সংশ্লিষ্টদের। সরকার যদি ইনফ্রাস্ট্রাকচারগত যে সুবিধাগুলো আমাদের প্রত্যাশার জায়গা আছে, আমাদের যে ট্যাক্সেশনের যে ব্যাপারগুলো আছে সেগুলোকে থেকে যদি আমাদের মুক্ত করার সুযোগ থাকে, তাহলে আমি বলবো যে বাংলাদেশের জিডিপির কন্ট্রিবিউশন 6 to 7% যাওয়া সম্ভব। লক্ষ্যের উপরে ভিত্তি করে অ্যাক্টিভিটিস নির্ধারণ হয়, অ্যাক্টিভিটিসের উপরে ভিত্তি করে আপনার বরাদ্দ হয়। তো আমার তো লক্ষ্যই নাই, এখন আমাদের কোনো লক্ষ্য নাই। কেউ বলতে পারবে না আপনাকে যে আগামী 5 বছর পরে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে আমরা অমুক জায়গায় নিয়ে যেতে চাই। এদিকে এভিয়েশন খাতের উন্নয়নে আন্তঃবিমানবন্দরের যোগাযোগ বৃদ্ধি ও অবকাঠামো সক্ষমতা উন্নয়নে গুরুত্ব না দিলে এভিয়েশন হাবের স্বপ্ন খাতা কলমেই থাকবে বলে মত বিশেষজ্ঞদের। ট্যুরিজমের যে প্রায়োরিটি সেক্টর হিসেবে দেখার যে জায়গাটা, সেই জায়গাটাও তো আমার মনে হয় যে কিছুটা ঘাটতি রয়েছে আমাদের। এবং হিস্টোরিক্যাল প্যাটার্ন অনুযায়ী আমরা যদি দেখি, সবাই আমরা ঘুরতে পছন্দ করি, কিন্তু কেন যেন মানে পর্যটনের যখন গুছিয়ে পর্যটন করার ব্যাপারটা আসে আমরা করে উঠতে পারি না। এটা তো নেটওয়ার্কিং এবং দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, ট্যুরিজম সেক্টরের উন্নয়ন এবং একটা বড় ধরনের চাকরির বাজার সৃষ্টি করেছে। তাদের এয়ারলাইনগুলোতে প্রচুর পরিমাণে বাংলাদেশি স্টাফ তারা কাজ করছে, বিভিন্ন পদে কাজ করছে। এই এয়ারলাইনগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে গেলে বাজেটারি সাপোর্ট দরকার হবে। একদিকে নীরব কর্মসংস্থান তৈরি, অন্যদিকে বিশ্ব এভিয়েশনের সঙ্গে প্রতিযোগিতাপূর্ণ খাত হিসেবে গড়ে তুলতে এ খাতে বরাদ্দ কয়েক গুণ বাড়ানোর দাবি অংশীজনদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 2026-27 অর্থ বছরের বাজেটে 3টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে এক আলোচনা সভায় তিনি বলেন, 3টি জায়গায় চমৎকারভাবে বাজেট বিন্যাস করা হয়েছে। দক্ষ মানব সম্পদ উন্নয়ন, অবকাঠামো ও সামাজিক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এমন চিন্তাশীল বাজেট এর আগে হয়নি। এটি জনপ্রত্যাশিত বাজেট। এটি বাস্তবায়নে কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি। সরকারের দুটি গুরুত্বপূর্ণ কাজ থাকে, একটা হচ্ছে জনব্যবস্থাপনা আর একটা হচ্ছে অর্থ ব্যবস্থাপনা। অর্থ ব্যবস্থাপনা যদি সুফল মানুষ পায়, ওই সরকার প্রায় 80% সফল হয়ে যায়। তার জন্য একটা চিন্তাশীল জনপ্রত্যাশামুখী বাজেট দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একটা দক্ষ কার্যকর ক্যাবিনেট গঠন করেছেন। বাজেটে যদি আপনি লক্ষ্য করেন, 3টি জায়গায় বাজেট চমৎকারভাবে বিন্যাস ঘটিয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা, শ্রমিক আন্দোলনেও রেকর্ড গড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। চলতি অর্থবছরের 11 মাসে 32,20,000 কন্টেইনার হ্যান্ডলিং এবং 9,95,00,000 টন কার্গো খালাস হয়েছে। প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায়ের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। স্বাগত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2025-26 অর্থ বছরের মে পর্যন্ত 11 মাসে 32,20,000 টিউএস কন্টেনার, 9,95,00,000 মেট্রিক টন কার্গো এবং 3,952টি জাহাজ হ্যান্ডেলিং হয়েছে চট্টগ্রাম বন্দরে, যা আগের অর্থ বছরের তুলনায় বেশি। পাশাপাশি বছর শেষে মোট 35,42,000 কন্টেনার, 10,69,00,000 মেট্রিক টন কার্গো পণ্য এবং 4,317টি জাহাজ হ্যান্ডেলিংয়ের আশা করছে কর্তৃপক্ষ। এটি হবে বন্দরের ইতিহাসে রেকর্ড। 4,300-র উপরে জাহাজ আমাদের চট্টগ্রাম বন্দরে আসবে বলে আমরা আশা করছি। এবং আমরা যদি 3টা ক্ষেত্রেই ধরি, আমরা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড সেট করব বলে আমরা আশা করছি। গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হওয়া মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এর মাঝে আবার দাবি আদায়ে চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের ধর্মঘট। তারপরও দেশের আমদানি পরিস্থিতি স্বাভাবিক থাকায় এ প্রবৃদ্ধি বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমি মনে করি বন্দরটাকে কোনোভাবেই একটা মিনিটের জন্য বন্ধ রাখাটা ঠিক হবে না। আমাদের যেহেতু ইম্পোর্ট বেস, আমাদেরকে আমদানি রপ্তানি সব কিছু কিন্তু আমাদেরকে স্মুথলি
অপারেশন করতে হলে বন্দরকে 24/7 রান করতে হবে। চলতি অর্থ বছরে কন্টেনারে 7.47% কার্গো হ্যান্ডেলিংয়ে 16.19% এবং জাহাজ আসার ক্ষেত্রে 5.89% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আর এ দ্বারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। আমদানি রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, এটার মূল আসলে কারণ আমি মনে করি যে ব্যবসায়ীরা মনে করছে এখন একটা স্টেবল গভর্নমেন্ট আছে এবং এটা যদি কন্টিনিউ করে এই বিশ্বাসটা যে স্টেবল গভর্নমেন্ট, তাহলে ব্যবসা বৃদ্ধি পাবে ভবিষ্যতে। সকল পরিস্থিতির মধ্যে আমাদের অর্থনৈতিক চাকাটা সুনির্দিষ্টভাবে আমরা সক্ষম রাখতে পেরেছি এবং সচল রাখতে পেরেছি, যে কারণে আমাদের এই আমদানি রপ্তানির ক্ষেত্রে প্রবৃদ্ধিটা হয়েছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর 68তম হলো কন্টেনার হ্যান্ডেলিংয়ে প্রবৃদ্ধি চলতি বছর তালিকায় এগিয়ে আসার সম্ভাবনা তৈরি করেছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। নানা সংকটের মাঝেও যেহেতু এই বন্দর কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের রেকর্ড করছে, আর তাতে বলা চলে গতিশীল রয়েছে দেশের সামগ্রিক অর্থনীতি। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। প্রবেশ সংরক্ষিত থাকলেও শেরপুরের গারো পাহাড়ে সে নিষেধাজ্ঞা মানছেন না কেউই। বনে গড়ে ওঠা আগর বাগান দেখতে ভিড় করছেন শত শত মানুষ। এতে হুমকির মুখে পড়ছে স্বাভাবিক পরিবেশ ও বন্যপ্রাণী। তবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে শুধু সাইনবোর্ড দেওয়ার আশ্বাস বন বিভাগের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা শেরপুরের গারো পাহাড়ে জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ হলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বনের ভিতর গড়ে ওঠা বিরল প্রজাতি ও আগর বাগানের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বেড়েছে মানুষের আগ্রহ। দিন দিন বাড়ছে পর্যটকদের চাপ। মানুষের বাড়তি উপস্থিতিতে শব্দদূষণ ও পরিবেশগত চাপে বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ, খাদ্য সংগ্রহে ব্যাপক প্রভাব পড়ছে। সবাই আসছে, তাই আমরা ঘুরতে আসছি। সুন্দর যেহেতু সেই জন্য আমরা ছুটে আসি এই সৌন্দর্য দেখার জন্য। আমরা ঘোরাফেরা করলে বা আসা যাওয়া করলে তাতে তো আর গাছের কোনো ক্ষতি হওয়ার কথা না। এটি আসলে আলটিমেটলি বন্যপ্রাণী এবং বনের যে জীববৈচিত্র্য আছে এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী একটি হুমকির মুখে পড়বে। তবে বনে প্রবেশ নিরুৎসাহিত করতে গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে জানালেন বন বিভাগের কর্মকর্তা। আমরা অচিরেই 2-1 দিনের মধ্যে একটা সাইনবোর্ড দেব যেন সাধারণ জনগণ এখানে না যায়। বন বিভাগের তথ্য অনুযায়ী ঝিনাইগাতির রাংটিয়া রেঞ্জের আওতায় তাওয়াকুচা বিটে 40 হেক্টর ও গজনী বিটে 50 হেক্টর জমিতে রয়েছে আগর বাগান। প্রতি লিটার আগর তেলের মূল্য প্রকারভেদে প্রায় 22 থেকে 35 লাখ টাকা। সময় সংবাদ, শেরপুর। ডিএনডি লেকে 2 ভাই বোন সহ 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় দুপুরে দক্ষিণ কদমতলী নাভানা ভুইয়াট সিটি এলাকায় আকরাম মিয়া, তার 2 ছেলে সোরাইয়া এবং বড় মেয়ের জামাতা রাশেদুজ্জামানকে নিয়ে গোসল করতে নামেন। এক পর্যায়ে গালিব ও সোরাইয়া পানিতে ডুবে যায়। পরে শালক শালিকাকে খুঁজতে গিয়ে পানির গভীরে ভগ্নিপতি রাশেদুজ্জামানও তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন রোজা চৌধুরী। ধন্যবাদ ইমদাদ। ভোরের সংবাদগুলো নিয়ে আসছি কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দৈনিক পেঁয়াজ লাগে হিসাবে 40 গাড়ি একদিন ঢাকা শহরে। আমদানি আছে, এদের কথা কোনো ঘাটতি নাই। সরকারি লোক যখন যায় তখন কম দামে ঠিকই বিক্রি করে। 1100 ধান নেওয়ার লোক নেই, এমন অবস্থা। ধানের দামটা বেশি পাওয়া যাচ্ছে, এরকম ফসল সবসময় হয় না, এবারে অনেক ভালো ফসল হয়েছে আর কি। দেখছেন ভোরের সময়।